সংবিধান অনুযায়ী কি তারেক রহমান এখন প্রধানমন্ত্রী আপনাদের বাসায়, নাকি শেখ হাসিনা প্রধানমন্ত্রী? ওই সংবিধান কি 17 বছর আপনাদেরকে ভোটাধিকার ফেরত দিতে পেরেছে? একটা নির্বাচন দিতে পেরেছে আপনাদের কি ওই সংবিধান? আন্দোলনকারীদের উদ্দেশ্য পুলিশ হত্যা করা ছিল না, আন্দোলনের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ রাজনীতি করে নাই। আওয়ামী লীগ একটা রিজিমের মতো করে ক্ষমতা এনজয় করে অপোজিশনের উপরে দমন নিপীড়ন করেছে। জুলাই 2024-এ ছাত্র জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 1.5 দশক ধরে জেকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছিল। পরে জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠনের লক্ষ্যে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জনগণের প্রতিনিধিত্বকারী গণতান্ত্রিক ও সমতা ভিত্তিক রাজনৈতিক দল গঠন করা হলেও তা প্রত্যাশার কতটুকু পূরণ করতে পেরেছে এনসিপি, এই প্রশ্ন সবার মনে। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলটির রাজনৈতিক অবস্থা নিয়ে জানব তার কাছে। আর আপনাদের সঙ্গে আছি আমি জাকারিয়া নুরি। শিশির, আপনাকে আমাদের এশিয়া পোস্টের আলাপনী অনুষ্ঠানে স্বাগত। আপনাকেও ধন্যবাদ, এশিয়া পোস্টের সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ এবং সবাইকে রমজানুল মোবারক। শুরুতেই আপনার কাছে জানতে চাই, সামগ্রিকভাবে এই নির্বাচনকে কিভাবে মূল্যায়ন করছে এনসিপি? সম্প্রতি আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ করেছি, সে ব্যাপারে আপনাদের মূল্যায়ন কি? ধন্যবাদ নুরি ভাই আপনাকে, তারপর ধন্যবাদ জানাচ্ছি এশিয়া পোস্টের সকল দর্শক শ্রোতাকে, সবাইকে রমজানুল মোবারক। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনের পরে আমাদের দলের ভিতরে, দলের বাহিরে, সুশীল সমাজ, তারপর হচ্ছে আমাদের ভোটার, সকলের একটি মূল্যায়ন, পর্যবেক্ষণ বা ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন হয়েছে। আমরা সব মিলিয়ে যে প্রত্যাশা করেছিলাম, প্রত্যাশা থেকেও একটু কম আমরা সাফল্য পেয়েছি। যদি প্রশাসন নিরপেক্ষ থাকতেন বা শেষ দিকে যদি ভোট গণনা এবং যদি ভোট ডিক্লারেশনটা যদি ঠিকমতো হতো, তাহলে আমাদের প্রত্যাশিত রেজাল্ট আমরা পেতাম। তারপরও আমরা শত বাধা, ইঞ্জিনিয়ারিং এবং সকল পেশিশক্তি, কালো টাকার প্রভাব এবং মিডিয়া ব্ল্যাকআউটের পরেও আমরা যতটুকু জনগণের সাড়া পেয়েছি, আমরা আলহামদুলিল্লাহ। আমরা মনে করি 10 মাসের একটি বাচ্চাও তো দুনিয়ায়, 10 মাসের একটি বাচ্চাও দুনিয়াতে আসে না। 10 মাসের একটি সংগঠন বা তার থেকে কম সময়ের মধ্যে গড়ে ওঠা একটি সংগঠন আল্লাহর রহমতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়েছে এবং যারা সংসদে গিয়েছে বাংলাদেশে যে কেউ বলবেন তারা সবচেয়ে দক্ষ, যোগ্য এবং তারা পরীক্ষিত নেতা। সেই হিসেবে এনসিপি কিছু বিষয় তো এনসিপির যে তুষ্টি আছে, যে আমাদের নেতাদের প্রতি আত্মতুষ্টি আছে। যে 6 জন আমাদের সংসদ সদস্য সংসদে গিয়েছেন, তারা প্রত্যেকেই দেশের জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন, জাতি রাষ্ট্র গঠনে, সরকারের সহযোগিতায় এবং সরকারের ক্রিটিক্যাল ইভ্যালুয়েশনে বা সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার, সব ব্যাপারে তারা ভুল ধরিয়ে দেওয়ার জন্য বা সব ব্যাপারে তারা কথা বলার জন্য দক্ষযোগ্য বলে আমরা মনে করি। আচ্ছা, জামাতের সঙ্গে তো আপনারা নির্বাচনে জোটে গিয়েছিলেন, তো এই জামাতের সঙ্গে নির্বাচনে জোটে যাওয়ার কারণে এনসিপির ভিতরে এবং বাইরে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখেছি। তো নির্বাচনী পরবর্তী সময়ে আপনারা কি মনে করছেন বা কি ভাবছেন, এই জোট করা কি সঠিক ছিল? দেখেন, জামাতের সাথে আমরা নির্বাচনী ঐক্য করেছি, সমঝোতা করেছি, আসন সমঝোতা করেছি প্রকাশ্যে, এবং কোনো লুকোচুরি নাই, কোনো হীনমন্যতা নাই। জামাতের দিক থেকেও কোনো হীনমন্যতা নাই। শুধু জামাতের সাথে আমরা নির্বাচনী জোট করেছি ব্যাপারটা এমন নয়। আমরা 11 দলীয় একটা নির্বাচনী ঐক্য করেছি। জামাত সেখানে একটি বড় স্টেক হোল্ডার, এনসিপি এখানে একটি বিপ্লবীর বড় স্টেক হোল্ডার। আমরা জামাতের সাথে শুধু জোট করেছি এইভাবেও দেখাটার সুযোগ নাই। দেখেন, আমরা যখন জুলাই বিপ্লবের পরে জাতীয় ঐক্যমত কমিশন যখন গঠিত হয়, তখন রাষ্ট্র সংস্কারের জন্য দেখবেন সকল দল থেকে প্রস্তাবনা দেওয়া হচ্ছিল, বিভিন্ন সুশীল সমাজ থেকে দেওয়া হচ্ছিল, বিভিন্ন স্টেক হোল্ডার থেকে দেওয়া হচ্ছিল। তখন এই সংস্কার প্রস্তাবনার যাদের সাথে আমাদের বেশি মিল, বলতে পারেন কারোর সাথে 70%, 80, 90%, যাদের সাথে আমাদের এই সংস্কার প্রস্তাবনা মিলে যায় আমাদের প্রস্তাবনার সাথে, তাদের সাথে ঠিক 11 দলীয় জোট কিন্তু দেখবেন তারাই। জামাতের সাথে আমাদের সংস্কার প্রস্তাবনা 80-90% মিল। আর যাদের সাথে আমাদের নির্বাচনী ঐক্যটা হয়নি
বা জোট হয়নি, তাদের সাথে দেখবেন আমাদের বিপরীত দিকে 90% অমিল বা 80% অমিল। তারা আমাদের এই সংস্কার প্রস্তাবনাগুলোতে বেশিরভাগে তারা দ্বিমত পোষণ করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে। তার মানে আমাদের যে এখানে নির্বাচনী যে জোট, ঐক্য বলেন, সমঝোতা বলেন, এটা মূলত হয়েছে জুলাইয়ের সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের সংস্কারকে বাস্তবায়ন করা। এই বাস্তবায়নকে প্রাধান্য দিয়ে কিন্তু আমরা জোট করেছি। এর জন্য যারাই আমাদের এই সংস্কার প্রস্তাবনার সাথে বেশিরভাগ ঐক্য করেছে তাদের সাথে জোট করেছি। শুধু স্পেসিফিকভাবে আমরা শুধু জামাতের সাথে করি নাই, জামাতের সাথে আমাদের সংস্কার প্রস্তাবনা বেশি মিলেছে, এজন্য জামাত আমাদের ঐক্যের অংশীদার হয়েছে। এই জায়গায় যদি ধরেন আপনি মনে করতেন বিএনপির সাথে কেন হলো না, সিপিবির সাথে কেন হলো না, এই প্রশ্নটা তো আপনি করতে পারেন। দেখেন, সিপিবির সাথে আমাদের সংস্কার প্রস্তাবনায় অনেক জায়গায় সিপিবি আমাদের সাথে মিল নাই, সিপিবির সাথে বিএনপির মিল। বিএনপি যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, অনেক জায়গায় দেখবেন সিপিবিও দিয়ে রেখেছে, তাদের সাথে একটা তাদের মিল। আমাদের সাথে কিন্তু বিএনপির সিপিবির কম মিল, কারণ তারা সংস্কার প্রস্তাবনায় আপনি খেয়াল করবেন এগুলো। তার মানে আমি কিন্তু কোন জিনিসটাকে প্রাধান্য দিচ্ছি, আমি জুলাইয়ের সন্তান, জুলাইয়ের অগ্নিগর্ভ থেকে গড়ে ওঠা একটা রাজনৈতিক দল। আমি জুলাইকে বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, জুলাইয়ের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, শহীদের সাথে রক্তের সাথে বেমানি করা যাবে না। তার মানে এই জুলাইয়ের যত সংস্কার প্রস্তাব সেটাকে প্রাধান্য দিয়ে আমি একটা জোট করেছি এবং এই জোটের সাথে জামাত এসেছি। আরেকটা জিনিস আমি একটা বলি, অনেকে লেভেল দেওয়ার চেষ্টা করে যে জামাতের সাথে আপনারা জোট করেছেন, জোট করে এই করছেন সেই করছেন। আমি তো জুলাইয়ের ঐক্যের সাথে জোট করেছি, জুলাই বাস্তবায়নকারীর পক্ষের সাথে জোট করেছি। এখন যারা আমাদেরকে এই লেভেল দেয় তাদেরকে বলতে হবে জিয়াউর রহমান কাদের সাথে জোট করেছে, জামাত ইসলামের সাথে জোট করেছে, বেগম খালেদা জিয়া জামাতের সাথে জোট করেছে, তারেক রহমান সাহেবও কিন্তু জামাতের সাথে জোট করেছে। উনি 1 থেকে 6 পর্যন্ত, তারেক রহমান সাহেব তো উনি হয়তো তখন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি কিন্তু ক্ষমতাসীন ছিলেন, তিনি তো তখন জোট করেছেন। এবং আমরা যদি 2001 থেকে যদি আমরা 2026 সাল পর্যন্ত দেখি, প্রায় 25 বছর বিএনপি জামাতের আনুষ্ঠানিক জোট ছিল, ঘর সংসদ ছিল, আন্দোলন সংগ্রামের জোট ছিল, রাজনৈতিক জোটও ছিল এবং নির্বাচনী জোটও ছিল। সুতরাং আমরা আমাদের জুলাইয়ের সংস্কারের পন্থী দলগুলোর সাথে ইনক্লুডিং জামাত ইসলামের সাথে জোট করা নিয়ে আমাদের কোনো হীনমন্যতা নাই। আমাদের মূল প্রায়োরিটি হচ্ছে জুলাইয়ের সংস্কার মানে যে সংস্কারগুলো আছে এগুলো বাস্তবায়ন করা এবং জুলাইয়ের প্রতিশ্রুতি রক্ষা করা। আচ্ছা, আপনি তো এটা নির্বাচনী জোট করেছিলেন আপনার তখন, তো নির্বাচনী জোটের পরে যখন নির্বাচন সম্পন্ন হলো, এখন আবার আপনারা ঘোষণা দিলেন কি রাজনৈতিক জোট করবেন। তো নির্বাচনের সময় নির্বাচনী জোট করা একটা প্রক্রিয়া, একটা উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য থাকে, কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ে আবার যখন রাজনৈতিক জোট গঠন করার ঘোষণা দিল এনসিপি, তো এই রাজনৈতিক জোট ঘোষণা করার কারণটা কি বা এর লক্ষ্যটা কি? আপনি দেখেন, বিশেষ করে আমরা তো এখনো বলি বিএনপিকে বন্ধু বলে আমরা মনে করি, যারা আমাদের বিপ্লবের সহযোগী, আমাদের মানে অংশীদার। এই বিপ্লবের বন্ধুরা যে জুলাই সাংবিধানিক আদেশের মাধ্যমে একটা নির্বাচন পেল, সরকার গঠন করলো, নির্বাচনের পরেই কিন্তু এই জুলাইয়ের প্রতিশ্রুতিকে তারা ভঙ্গ করলো এবং বেইমানি করলো, গাদ্দারি করলো। তারা এখন দেখাচ্ছে 1972 সালের মুজিব ইন্দিরার সংবিধানের আলোকে তারা দেশ চালাবেন, তারা জুলাইয়ের আলোকে তারা দেশ চালাবেন না, বা জুলাইয়ের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে তারা সেগুলোকে অগ্রাহ্য করছেন। তারা বলছেন গণভোট সংবিধানে নাই। কোন সংবিধানে নাই? মুজিব ইন্দিরার 72-এর সংবিধানে নাই। তারা বলছেন যে জুলাই সাংবিধানিক আদেশ অনুযায়ী যে জুলাই মানে সাংবিধানিক সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার কথা, 2টা শপথ নেওয়ার কথা, তারা এটা নেবেন না। কেন নেবেন না? ওই মুজিব ইন্দিরার 72 সংবিধানে এটা লিপিবদ্ধ নাই। তাহলে আমি বিএনপির বন্ধুদেরকে বলি, আপনারা যে মুজিব ইন্দিরার 72-এর সংবিধান অনুযায়ী যে বলছেন যে আপনারা সংবিধানের বাইরে যেতে পারবেন না, তাহলে ওই মুজিব ইন্দিরার 72-এর সংবিধান অনুযায়ী কি 2026 সালে ইলেকশন হওয়ার কোনো সুযোগ আছে? ইলেকশন তো হওয়ার কথা 29 সালে। তারপরে তাহলে তো যদি আপনারা ওই সংবিধান মানেন, তাহলে কি এখনো কি আপনার শেখ হাসিনা কি এই ফেসিস্ট শেখ হাসিনা কি আপনার প্রধানমন্ত্রী মানে, না তারেক রহমানকে প্রধানমন্ত্রী মানে? সংবিধান অনুযায়ী কি তারেক রহমান এখন প্রধানমন্ত্রী আপনাদের বাসায়, নাকি শেখ হাসিনা প্রধানমন্ত্রী? যদি মনে করেন আপনারা ওই যে মুজিব ইন্দিরার 72-এর সংবিধান আপনারা পুরো মানে এটা মানবেন, তাহলে আপনাদেরকে এই ব্যাখ্যা আপনাদেরকে দিতে হবে। আর যদি আপনারা মনে করেন যে না, মানে জুলাই সাংবিধানিক আদেশের মাধ্যমে একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনটা বৈধ হয়েছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, তারেক রহমান বৈধ প্রধানমন্ত্রী, তাহলে আপনাদেরকে অবশ্যই জুলাইয়ের যে মানে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। আর যদি আপনি একটা নেন আর একটা না নেন, তাহলে আপনি দ্বিচারিতা করলেন,
তারেক রহমানকেও আপনি এখানে প্রশ্নবিদ্ধ করলেন। যদি সাংবিধানিক আদেশ আপনি না মানেন, তাহলে তারেক রহমানের প্রধানমন্ত্রিত্বশিপ নিয়ে আপনার প্রশ্ন তুললেন। এই নির্বাচনটা কিভাবে হলো? তারেক রহমান কি অবৈধভাবে কি এখানে ক্ষমতায় বসছে? নিঃসন্দেহে না। উনি জুলাই সাংবিধানিক আদেশের মাধ্যমে একটা ইলেকশন হয়েছে, ওই ইলেকশনের মধ্যে জনগণের ম্যান্ডেট নিয়ে উনি ক্ষমতায় বসেছে। তাহলে তারা যে কথা এখন কুযুক্তি দিচ্ছে, এগুলো মূলত আমরা মনে করি তারা আওয়ামী লীগের যে রোগ, ওই রোগ তাদেরকে এখন ধরেছে। ঠিক আওয়ামী লীগও একই কাজ করতেন। আওয়ামী লীগ কী করতো? আওয়ামী লীগ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে 2008 সালে ইলেকশনে এসেছে না? জি। আসার পরে কি করলো? সে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সে সংসদে বিল পাশ করে উঠিয়ে দিল। মানে যেই সাঁকু দিয়ে সে নদী পার হলো, নদী পার হওয়ার পরে সে সাঁকুটা সে ভেঙে দিল, যাতে তার কোনো প্রতিপক্ষ বা তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে বা বিরোধী দল এই সাঁকু পার না হয়ে ক্ষমতার পাশে না আসতে পারে। ঠিক বিএনপি এখন চাচ্ছে যেই জুলাই সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে, যে জুলাই রক্তের মধ্য দিয়ে সে ক্ষমতায় আসলো, আসার পরে সেও ওই সাঁকু দিয়ে পার হলো, ওই সাঁকুটা সে ভাঙা রাখতে চায়। সেও চায় সাঁকুটা ভাঙা থাকুক, আমি আর এটা মেরামত করব না, এই জুলাই সংস্কার আমি করব না। করলে তাহলে অন্য কেউ এখানে ক্ষমতার অংশীদার হওয়ার চেষ্টা করবে। আপনি একটা সত্য করে বলেন তো, ধরেন তারেক রহমান সাহেব এই আমি এবং দামি ইলেকশনের আগে, যেটা শেখ হাসিনা 2024 সালে করলো, এই ইলেকশনের আগে উনি কি অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন নাই? ওই অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়ার পরে আওয়ামী লীগ এত পরিমাণ নিপীড়ন করলো, বিএনপি নেতা কর্মীরা তো রাস্তায় নামতে পারলো না, সাধারণ জনগণ তো প্রশ্নই আসে না, এত পরিমাণ নিপীড়ন করলো। 2014 সালে যখন তারা বিনা ভোটে ইলেকশন করে, 154 জন বিনা ভোটে এমপি হয়ে যায়, তারপরও তো বিএনপি অনির্দিষ্টকালে অবরোধ দিয়েছে। ওই অবরোধ কিন্তু এখনো প্রত্যাহার করা হয় নাই, এবং অসহযোগ আন্দোলন কিন্তু এখনো প্রত্যাহার করা হয় নাই, এগুলো কিন্তু এখনো চলে। এখন বিএনপির বন্ধুদেরকে আমরা বলতে চাই, আপনারা যে মুজিবিন্দিরার 72 সংবিধান দেখান, বর্তমান সংবিধানটা দেখান, ওই সংবিধান কি 17 বছর আপনাদেরকে ভোটাধিকার ফেরত দিতে পেরেছে? একটা নির্বাচন দিতে পেরেছে আপনাদেরকে ওই সংবিধান? বা আপনাদের যে ভোটাধিকার, নির্বাচন অধিকার, এই অধিকার রক্ষা করতে পারছে মুজিবিন্দিরার এই 72 সংবিধান? যেটা নিয়ে এখন আপনারা বলতেছেন জুলাই মানবেন না, ওই সংবিধানে ফিরে যাবেন। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে কিন্তু একটা নির্বাচন উপহার দিয়েছে 2000 ছাত্র জনতার রক্ত। এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে রক্ত। এই রক্তের উপর কোনো ম্যান্ডেট নাই। 72 সংবিধান আপনাকে এই নির্বাচন দিতে পারে নাই, 17 বছর আপনার ভোটাধিকার ফেরত দিতে পারে নাই। গণভোট বলেন, এই বলেন, সে বলেন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে শহীদের রক্ত। শহীদরা যদি এখানে রক্ত না দিতেন 2026 সালে আমরা ইলেকশন পেতাম না। 29 সালে ইলেকশন হলো, আপনি কি মনে করেন শেখ হাসিনা ছাড়া কেউ ভোট কেন্দ্রে যাইতে পারতো? আমরা তো এক প্রকার ভুলেই গিয়েছিলাম যে এখানে আমাদের ভোটাধিকার আছে। শেষ পর্যন্ত শেখ হাসিনার কাছে তো আমরা শুধু সামান্য একটা অধিকার চাইছি, সেটা হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অধিকার। আমরা ফেসবুকে স্ট্যাটাস দিল শেখ হাসিনার বিরুদ্ধে, সে কি করতো? ডিজিএফআইএনআইসিআই দিয়ে আমাদেরকে ধরে নিয়ে আসতো, বন জঙ্গলে লুকিয়ে থাকলো তো ধরে নিয়ে আসতো। তো ভোটাধিকার দূরে থাকে, একটা ফেসবুকের স্ট্যাটাস তো আমরা তার সময় পাই নাই। তাহলে এই যে আপনি এখন ভোটাধিকারটা পাইলেন, 26 সালে একটা ইলেকশন পাইলেন, আপনার প্রধানমন্ত্রী হলেন, মন্ত্রী হলেন, এমপি হলেন, তারপরে শহীদের রক্ত ভুলে গেলেন। আপনারা এখন জুলাই চার্টার মানবেন না? জুলাই আপনার সাংবিধানিক আদেশ অনুযায়ী যে দুটা শপথ নেওয়ার কথা ছিল, একটা শপথ নিলেন না, পারলেন আপনারা এই এটা করতে শহীদ রক্তের সাথে? ফিরে গেলেন আবার 72 মুজিবিন্দিরার সংবিধানে, যে সংবিধান 17 বছর আপনাকে পার্টি অফিসে মানে পর্যন্ত দাঁড়াতে দেয় নাই। আমি বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা অনুশোচনা করেন। খোদা তাআলা সবকিছু দেখছে। আমরা অনেক দুর্বল ছিলাম, আমরা একটা বিজয় পেয়েছি, একদম খোদা তাআলা নিজ হাতে আমাদের এই বিজয় দান করেছে। কখনো ভাবিয়েন না আপনাদের সাংগঠনিক শক্তি দিয়ে আপনারা সব করেছেন, বা আমরা দেশের জনগণের আমাদের ব্যাপক শক্তি দিয়ে আমরা এই দানব শেখ হাসিনা ফেসিস্টকে সরাইছি। এর জন্য নিঃসন্দেহে আরশ আজিম থেকে বা খোদা তাআলার পক্ষ থেকে অনেক বড় রোডম্যাপ বা পরিকল্পনা রয়েছে। আপনারা যদি এই জুলাইয়ের সাথে কোনোভাবে বেমেনি করেন, গাদ্দারি করেন, খোদা তাআলা সব দেখবেন। সিদ্ধান্তটা অনেক কঠিনভাবে নিতে পারেন। আচ্ছা শিশির, আপনি তো মানে নতুন যে সরকার গঠিত হলো সেই সরকারকে দোষারোপ করছেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয় নিয়ে। এটা আপনি সহ এনসিপি আরও নেতারা এই অভিযোগটা করছে যে জুলাই সনদ কীভাবে রক্ষা হবে বা রক্ষা করবে না, এ নিয়ে নতুন সরকারকে নানাভাবে অভিযুক্ত করার চেষ্টা করছে।
তাহলে এখন আপনি একটা জিনিস আমাকে বলবেন কি যে এনসিপি তাহলে এই জুলাইয়ের যে স্প্রিট এবং জুলাই যারা যোদ্ধা তাদের নিরাপত্তা নিশ্চিতে আপনাদের কি পরিকল্পনা বা আপনাদের কি লক্ষ্য আছে বা আমি এই এই বিষয়টা বললেন না, আমি বিএনপিকে অভিযুক্ত করছি, মোটেও অভিযুক্ত করছি না, বরং আমি বিএনপিকে বলছি যে তুমি জুলাইয়ের পক্ষে ছিলা, জুলাইয়ের শক্তি ছিলা, তুমি এখন জুলাই থেকে বের হয়ে যাচ্ছ কেন? বিএনপি তো বলেছে জুলাইয়ের যে সনদ এবং সাংবিধানিক আদেশ এর অক্ষর অক্ষরে সে পালন করবে, এবং তার কথা অনুযায়ী তো সাংবিধানিক আদেশ অনুযায়ী নির্বাচন হলো। নির্বাচন দেওয়ার জন্য তো বিএনপির অক্ষর অক্ষরে মানে পালন করবে, এবং বিএনপির চৌকস নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব বললেন প্রকাশ্যে যে আমরা দুইটা শপথ নিব, একটা হচ্ছে সংসদ সদস্য শপথ আর একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ। সালাউদ্দিন ভাই তখন বলছেন না, ওই ফুটেজ ভিডিও এখনো তো আছে, জনসভায় বলেছেন উনি, ইনডোর বলেন নাই, বিশাল জনসভায় বলেছেন। এই ফুটেজ তো এখন ওনাদের প্রতিশ্রুতি, এখন ওনারা প্রতিশ্রুতি যদি রক্ষা না করেন ওনাদেরকে বলতে হবে। ওনারা এখন যদি মনে করেন যে মুজিব ইন্দিরার ৭২ সংবিধান অনুযায়ী আমরা সংবিধান লঙ্ঘন করেছি, শেখ হাসিনাকে পতন করে আর্টিকেল 7 অনুযায়ী তো আমাদের ফাঁসি হয়, তাহলে ওনারা তো আন্দোলনে ছিলেন, ওনারা তো বলেন মানে তারেক রহমান হচ্ছেন এই জুলাই আন্দোলনের মহানায়ক। তা আমাদের যদি ফাঁসি হয় তাহলে তো ওনারা যদি আন্দোলনের স্টেক হোল্ডার দাবি করেন, মহানায়ক দাবি করেন, ওনাদের মানে নেতারা তো নিঃসন্দেহে ওনারা বলেন ওনাদের দলেরও এতজন শহীদ আছে, তার মানে ওনারা বাকি অনেক গাজীও আছে। তাহলে যদি ওনারা মনে করেন এই যে এখন কথা কুতর্ক তুলছে পুলিশ হত্যার দায়ী, ওনারা আমাদের দিকে একটু চাপাতে চাচ্ছেন পুলিশ হত্যার দায়ী। পুলিশ কি আসলে হত্যা হয়েছে নাকি পুলিশ হত্যা করছে? পুলিশ এত পরিমাণে আন্দোলনকারীদেরকে পাখির মতো গুলি করছে, শেষ পর্যন্ত পুলিশের মনোবল ভেঙে গেছে, জনরোষের শিকার হয়েছে। আন্দোলনকারীদের উদ্দেশ্য পুলিশ হত্যা করা ছিল না, আন্দোলনের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। এখানে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রশাসন, পুলিশ। তাই তো যাই হোক সেই সময় কিন্তু পুলিশ মারা গিয়েছে এবং আমরা কি এখন নিহত সংখ্যাও আছে, শুধু কি পুলিশ মারা গেছে, আওয়ামী লীগের লোকজন মারা যায় নাই? আমাদের সাথে সম্মুখ সাথে যুদ্ধ করে আওয়ামী লীগের লোকজন তো মারা গেছে। জি, আমাদের যখন যুদ্ধ হয় আমরা তো প্রকাশ্য যুদ্ধ করে বিজয় লাভ করছি। তো শুধু বিজয় শক্তির মানে সৈন্য শুধু মারা গেছে, পরাজিত শক্তি সৈন্য মারা যায় নাই। জি জি, সবকিছুকে বিএনপির ব্যাখ্যা করতে হবে। আপনি এতদিন দাবি করলেন আপনি জুলাই যোদ্ধা, আপনি জুলাইয়ের মহানায়ক, এবং এখন যদি মনে করেন আপনি পুলিশ হত্যা করছে শুধু ওই ওরা, তাহলে আপনাকে বলতে হবে এখনো জুলাই শহীদদেরকে যারা খুন করছে তাদের বিচার আপনি করেন নাই। এসে আপনি অন্য সুরে কথা বলছেন, আওয়ামী লীগের সুরে, দিল্লির সুরে। তাহলে আপনাদেরকে মানে ভাবতে হবে যে জুলাই হয়তো শেষ হয় নাই, জুলাই চলমান, জুলাই এই অভ্যুত্থান পূর্ণতা পাবে এবং এটা বিপ্লব রূপ নেবে। আপনাকে আমি একটা জিনিস তথ্য দিয়ে যাই। অনেকে দেখবেন যে ঐতিহাসিকভাবে সনদ, চুক্তি, তারপরে বিভিন্ন সন্ধির সাথে মানে দ্বিমত পোষণ করে, বিশ্বাসঘাতকতা করে, ভঙ্গ করে। এটা ঐতিহাসিক অনেক ঘটনা ঘটছে এরকম। দুইটা ঘটনার আপনারা আমি দিই। যারা এই সমস্ত প্রতিশ্রুতি ভঙ্গ করে, সনদ লঙ্ঘন করে, তাদের পরিণতি কি হয়? ব্রিটেনের হচ্ছে যে ম্যাগনা কার্টা, যেটাকে বলা হয় মহাসনদ, এই ম্যাগনা কার্টা কিন্তু রাজা জন স্বাক্ষর করে যে সে এই সনদ মানবে, নাগরিকদের এই অধিকার দিবে, তাদের উপরে এইভাবে অতিরিক্ত কর আরোপ করবে না, তাদের সাথে আলাপ আলোচনা করে সে রাজ্য পরিচালনা করবে, তাদের উপর দমন পীড়ন করবে না। রাজা জন সে সই করার পরে, সইটা করে হচ্ছে আপনার 1215 খ্রিস্টাব্দে। সই করার পরে সই করার পরেই কিন্তু সনদ লঙ্ঘন করে। সে বলে আমি আর এটা মানব না। শুরু হয়ে যায় ব্রিটেনিক গৃহযুদ্ধ। 2 বছর গৃহযুদ্ধ হয়, রাজা জন ক্ষমতাচ্যুত হয় এবং সে 1217 খ্রিস্টাব্দে এটা আবার মানতে বাধ্য হয়। এই সনদ সে আবার মানতে বাধ্য হয় জনরোষে। যখন দেশে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে তখন সে আবার মানে পরবর্তীতে আরেকজন রাজা আসেন, যখন উনি মারা যান, ওই সনদ কিন্তু বাস্তবায়ন হয়। আরেকটা আমি আপনাকে ঐতিহাসিক সন্ধির কথা বলি, যে সন্ধির লঙ্ঘনের পরিণতি কত ভয়াবহ হয়। হুদাইবিয়ার সন্ধি আপনার নাম শুনেছেন? 628 খ্রিস্টাব্দে
হুজুরবাগ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আর হচ্ছে মক্কার কুরাইশদের সাথে হুদাইবিয়ার সন্ধি হয়েছেন। হুদাইবিয়ার সন্ধিটা কিন্তু লঙ্ঘন করে কুরাইশরা। কত সালে লঙ্ঘন করে? সন্ধি করার পরে মানে 628 খ্রিস্টাব্দে লঙ্ঘন করে। এই লঙ্ঘন করার 2 বছরের পরে 630 খ্রিস্টাব্দে কিন্তু মক্কা বিজয় হয়ে যায়, কুরাইশদের পতন হয়ে যায়, পূর্ণাঙ্গ বিপ্লব হয়ে যায়। জি। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ব্রিটেনের ম্যাগনা কার্টাও যদি দেখেন 2 বছর পরে কিন্তু সনদ মানতে বাধ্য হয়, রাজা জন ক্ষমতাচ্যুত হয়, এবং হুদাইবিয়া সন্ধি লঙ্ঘনকারীরাও কিন্তু 2 বছর পরে সমূল মানে মূল উৎপাদন হয় এবং পূর্ণাঙ্গ বিপ্লবের মাধ্যমে তারা বেসে যায়। যদি বাংলাদেশেও এ দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবকে, জুলাই সনদকে এবং জুলাই রক্তকে অবমাননা কেউ করে, ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে তাদেরকে। কারণ এই জুলাইয়ে যারা জীবন দিয়েছে তারা কোনো রাজনৈতিক দলের কর্মীরা না, তারা আমাদের মাসুম বাচ্চা, তারা নিষ্পাপ, তাদের রক্ত পবিত্র। এই পবিত্র রক্ত হিসাব আল্লাহ পাকে বুঝে নেবেন। এখানে তো আপনি ছাত্রদের কথা বলছেন, সেখানে তো জনতা, আমি সেটাই বলছিলাম, ছাত্র জনতাও দেখবেন খুব নিম্নবিত্ত জনতা, যার আসলে অনেক কিছু পাওয়ার কিছু ছিল বা না, রাজনৈতিক গোষ্ঠীর তারা কোনো সদস্যও নয়। আপনি কোনো এমপি মন্ত্রীর ছেলে মারা যেতে দেখছেন না, কোনো বড় সেলিব্রিটি শহীদ হয়েছে দেখছেন সেই এই জুলাই আন্দোলনে? সেটাই শহীদ কিন্তু হয়েছে কারা? যারা নিম্নবিত্ত বা ছাত্র, মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি পবিত্র রক্ত। সুতরাং এটা অন্যান্য আন্দোলনের সাথে যদি আপনি চিন্তা করেন, কোন ডোমেস্টিক আন্দোলনের সাথে চিন্তা করেন, আপনি ধরতে পারেন না এখানে একটা বিপ্লব হয়ে গিয়েছে। এখন অনেকে বলে এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান, বহুত বয়ান দিচ্ছে, দিস্তার পর দিস্তা কাগজ লিখে ফেলতেছে, এটা তো অভ্যুত্থান, এত কিছু মানতে পারবো না, বহুত হয়েছে, 2 বছর তোমরা অনেক কিছু করছো। আরে ভাই, এটা তো বিপ্লব ছিল, আপনি এটা গলা টিপে হত্যা করছেন। আপনারা বিপ্লবটাকে সংবিধান বহাল রেখে রাষ্ট্রপতি যুবলীগ নেতা চুপুর কাছে গিয়ে পুরাতন ইস্টাবলিশমেন্টকে বহাল রেখে আপনারা এটাকে অভ্যুত্থান বানাইছেন। আমরা যদি শহীদ মিনারে শপথ নিতাম, আপনারা যদি বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো যদি অসহযোগিতা না করতেন, তখন আপনার ক্যান্টনমেন্টে যদি মিটিংয়ে না যাইতেন আর যুবলীগ নেতা চুপুর কাছে নথি স্বীকার না করতেন, সবাই মিলে শহীদ মিনারে আসতেন, তাহলে সংবিধানও বাতিল হয়, যুবলীগ নেতা চুপুরও অপসারণ হয় এবং রাষ্ট্রটা আরও বেশি ভালো থাকে। কিন্তু আপনারা বললেন কি না, এগুলো রাখতে হবে, না হলে রাষ্ট্র বিশৃঙ্খলা হবে। এখন এর মধ্যে দিয়ে এখন বুঝান যে সংবিধান তো আছে, তার এটা বিপ্লব না, রাষ্ট্রপতি আছে বিপ্লব না, পুরাতন কাঠামো সব আছে, তাহলে এটা বিপ্লব না, এটা হচ্ছে অভ্যুত্থান। আপনারা তো এটা মানে বিপ্লব করতে দেন নাই, তার মানে কি? মানেটা হচ্ছে আপনারা এই বিপ্লবটাকে গলা টিপে হত্যা করছেন বা এই বিপ্লবটাকে পূর্ণতা পাইতে দেন নাই। এখন যদি এটাকে আরো চাপে রাখতে চান, তাহলে এটা আপনাদের উপরে মানে চেপে বসবে, এটা বুমেরাং হবে, বিপ্লব পূর্ণতা পাবে। আর যদি ওনারা যদি মনে করেন না, যতটুকু সেটেলমেন্ট হয়েছে জুলাই সাংবিধানিক আদেশ, জুলাই সনদ, ওনারা মেনে যাবেন, তাহলে আমি মনে করবো ওনাদের জন্য একটা শুভ উদয় হবে। আচ্ছা, সেটা তো মানে তখন হবে, কিন্তু এই তার আগ পর্যন্ত কিংবা যদি জুলাই সনদ বাস্তবায়ন নাই হয়, তাহলে আমার মূল প্রশ্ন যেটা ছিল যে জুলাইয়ের স্পিরিট এবং যারা জুলাই যোদ্ধা তাদের নিরাপত্তার জন্য আপনাদের পরিকল্পনা কি থাকবে? আমি আপনাকে একটা জিনিস বলি, শুনেন। জি জি। আমরা যারা জুলাই যোদ্ধা, আমরা কিন্তু এখন বোনাস লাইফ লিড করতেছি। আমরা কিন্তু 3 আগস্ট সংবিধান ভায়োলেশনের ঘোষণা দিলাম, শেখ হাসিনাকে আমরা মানি না, শেখ হাসিনার পতন চাই। এটা হচ্ছে আর্টিকেল 7, আমরা কিন্তু ভায়োলেশন করি ওই দিন, এবং ভায়োলেশন ঘোষণা করি 5 আগস্ট শেখ হাসিনাকে পতন করে আমরা কিন্তু সংবিধান ভায়োলেশন করে ফেলি। ওই সংবিধানের ভায়োলেশন দায়ী কিন্তু যত জুলাই যুদ্ধ, ইনক্লুডিং আপনিও যদি ওই দিন জুলাই মানে অবশ্যই আপনাকে আমি জুলাই যুদ্ধে মনে করি, জুলাই যুদ্ধ সবাই এখানে আর্টিকেল 7 অনুযায়ী মৃত্যুদণ্ড। এখন আমরা তো মৃত্যুদণ্ড মাথায় নিয়ে ঝাঁপাই পড়ছি, তাদের আবার নিরাপত্তা কি? তাদের আবার কিসের নিরাপত্তা? আপনি সেদিকেই যাচ্ছিলেন। এখন আমরা যে জীবনটা মানে এখন আসি, আমরা তো শহীদের কাতারের লোকজন, আমাদের জীবনটা এখন হচ্ছে বোনাস। আমরা তো দেখছি, আমার সহপাঠীর লাশ দেখছি, আমরা লাশের স্তূপ দেখছি না? তো আমাদের তো আসলে এখন যে জীবনটা, এটা বোনাস। আমরা আসলে এই নিরাপত্তার জন্য আমরা আসলে খুব বেশি চিন্তিত না। আমরা মনে করি দেশের সকল মানুষের একই সমান যে নিরাপত্তা নিশ্চিত মানে করা দরকার, সেটা যদি হয় তাহলে আমার নিরাপত্তা। শুধুমাত্র আন্দোলনকারীদের ব্যক্তিগত নিরাপত্তা, এটা কোনো ভালো প্র্যাকটিস। খুব সুন্দর কথা বলেছেন আপনি, এই জন্য আপনাকে ধন্যবাদ। এখন আমার পরবর্তী প্রশ্ন হলো যে নির্বাচন পরবর্তী আপনারা জামাতে ইসলামীর সঙ্গে
রাজনৈতিক জোটের ঘোষণা দিলেন, কিন্তু সিটি নির্বাচনগুলিতে এসে আপনারা এককভাবে নির্বাচন করার আবার ঘোষণাটাও পাশাপাশি দিয়েছেন। এক্ষেত্রে আপনাদের মানে কেন এটা দিলেন, বা এর জন্য আপনাদের কি পরিকল্পনা নিয়েছেন? বা দেখেন, আমরা কিন্তু জামায়াত ইসলামের সাথে মানে আসন সমঝোতা করেছি, এবং এটা বলা হয়েছে আসন সমঝোতা, নির্বাচনী আসন সমঝোতা, জি। জাতীয় নির্বাচন, জি, জাতীয় নির্বাচন, মানে সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার নির্বাচন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, এগুলো কিন্তু এখনো আমাদের সাথে জামায়াত ইসলামের সাথে সমঝোতা হয়নি। আচ্ছা আচ্ছা, সমঝোতা হতেও পারে, এখনো এই ব্যাপারে আমরা কনক্রিট সিদ্ধান্ত আসেনি 11 দল। আচ্ছা, তো না আসার আগ পর্যন্ত তো আমার দলের যে প্রস্তুতি, জি, আমার দলের যে কর্মকাণ্ড, এটা তো আমি এককভাবে নেওয়া লাগবে। যদি কোনো সময় পরে আবার একসাথে হয়, তাহলে তো আবার সমঝোতায় আসবে, কিন্তু এখন তো আমার এককভাবে করতে হবে। আচ্ছা, আপনারা দলীয়ভাবে একক মানে দলীয় সিদ্ধান্তে এককভাবে আমাদের করার এককভাবে প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, যদি রাজনৈতিকভাবে আবার সিদ্ধান্ত হয় যে জাতীয় নির্বাচনের মতো করে যদি মতো করে। আবার সিদ্ধান্ত হয়, তাহলে তো এটা সার্বিকভাবে আবার দেখা হবে। কিন্তু আমরা তো এখন প্রস্তুতির বাইরে তো থাকতে পারবো না, কারণ দল তো আমাদের দল সাংগঠনিক সিদ্ধান্ত সাংগঠনিকভাবে নেবে। আচ্ছা, এটা আপনাদের অভ্যন্তরীণ সিদ্ধান্ত, আমি মনে করছি যে এটা হয়তো সঠিক সিদ্ধান্ত। এখন আমরা একটা বিষয়ে আপনার কাছে জানবার আছে, সেটা হলো এনসিপি আপনারা তো দীর্ঘ 1 বছর অতিক্রম করলেন। এই 1 বছরে বাংলাদেশের জনগণের সঙ্গে আপনাদের রাজনৈতিক দলের প্রতিষ্ঠার প্রেক্ষাপট নিয়ে আপনাদের মূল্যায়ন কি? আমরা আসলে দেখেন, একটি বছর, যেটা আপনাকে বললাম যে একটি বছর একটি সন্তানও পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার জন্য যথেষ্ট সময় না। তারপরেও একটি বছর আমরা চেষ্টা করেছি যে জনগণের পাশে আরও বেশি থাকার জন্য। একটা ভঙ্গুর রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে, যেটা পুরাতন একটা সেটেলমেন্ট, যে দেশের 300 এমপি পালিয়ে যায়, প্রধান বিচারপতি পালাতে হয়, প্রধান জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়, এরকম একটি মানে বিশৃঙ্খলার মধ্য দিয়ে একটা দল গঠন হয়। তারপরে হাঁটি হাঁটি পা করে আজকে আল্লাহর রহমতের সংসদও যায়। সব মিলিয়ে আমরা মনে করব, ব্যক্তি হিসেবে আমরা আত্মতৃপ্ত, কিন্তু আমরা অনেক বেশি অহংকারী না, বা আমরা কোনো অতিরিক্ত খুব বেশি কিছু করে ফেলেছি এরকম মনে করি না। তবে আমরা মনে করি, আপনার যে জিনিসটা আমাদের দরকার ছিল, যে যদি যারা এখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দেয়, বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলো তো দেয়, জি, আমরা কিন্তু আসলে পলিটিক্যাল পার্টি করার কথা ছিল না আমাদের। বিপ্লব তো আমরা করেছি, এখন পলিটিক্যাল পার্টিগুলো তো দায়িত্বই নিবে, রাষ্ট্র পরিচালনা করবে পলিটিক্যাল পার্টিগুলো, যারা বিপ্লবের অংশীদার পার্টিগুলো। আমরা কেন পলিটিক্যাল পার্টিটা করলাম, এর জন্য তো আসলে একটা কারণ তো আছে। জি, নিশ্চয়ই। দেখেন, যখন আমরা শেখ হাসিনা পালিয়ে যাই, পালিয়ে যাওয়ার পরে 7 আগস্ট বিএনপি কিন্তু নয়াপল্টনে একটি সমাবেশ করে। সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি বলেন যে, ঘোষণা দেন 3 মাসের মধ্যে ইলেকশন দিতে হবে। তখন বিএনপির সাথে রেজিস্টার্ড আনরেজিস্টার্ড 63টা দল, যারা মিত্র, ইনক্লুডিং জামাত ইসলামী, কেউ কিন্তু দ্বিমত করেন নাই যে 3 মাসে ইলেকশন দেওয়া ঠিক হবে না বা অন্য কিছু। একমাত্র বাদ থাকলাম আমরা। আমরা কারা? আমরা মানে এনসিপি না, আমরা মানে জুলাই যোদ্ধারা। আচ্ছা আচ্ছা, যে শুধু 2000 ছাত্র জনতা একটিমাত্র ইলেকশনের জন্য, ক্ষমতা হস্তান্তরের জন্য জীবন দেয় নাই। রাষ্ট্রের সংস্কার দরকার, রাষ্ট্রের মৌলিক কাঠামোতে পরিবর্তন দরকার। এই রাষ্ট্রের মৌলিক কাঠামোটা যেভাবে বিদ্যমান, এখানে ফেসিস্ট তৈরি হবেই। আমরাই কিন্তু জোর দিলাম। তখন দেখলাম যে আমরা আরো কিছু দাবি করলাম, আমরা বললাম যে যুবলীগ নেতা চুপ্পুকে অপসারণ করা হোক। সে বিপ্লব সাথে বেইমানি করবে, গাদ্দারি করবে। কারণ কেন অপসারণ করা হোক? যখন বাহিনীর কিছু কিছু দুষ্ট অফিসার, যারা এখনো দেখবেন আইসিডি আদালতে যাদের নামে সমন হয়েছে, এই দুষ্ট অফিসাররা যখন হেলিকপ্টার দিয়ে আমাদের মাসুম ভাইদেরকে, বোনদেরকে হত্যা করে, তখন তো এই রাষ্ট্রপতি তো 3 বাহিনীর প্রধান ছিলেন, বিভিন্ন বাহিনীর উনি অভিভাবক, উনি নিষেধ করেছেন যে তোমরা এই কাজটা করতে পারো না, মাসুম বাচ্চাদেরকে তোমরা হেলিকপ্টার হামলা করতে পারো না, হামলা করে তাদেরকে হত্যা করতে পারো না। এই কথাটা কিন্তু এই যুবলীগ নেতা চুপ্পু সাহেব বলেন নাই। তা বলেন নাই মানে কি? তিনি সায় দিয়েছেন এই হত্যাকাণ্ডে, এবং তিনি খুনি, তিনি অপরাধী। তো আমরা বলেছি, এই খুনি অপরাধীকে, যে বাহিনীর এ ধরনের বিপদগামী অফিসারদেরকে, যারা গণহত্যার সাথে জড়িত, তাদেরকে
নিবৃত্ত করেন নাই, নিষেধ করেন নাই, বরং চুপ থেকে তাদেরকে সম্মতি দিয়েছেন, তাদেরকে পারমিশন দিয়েছেন এই যুবলীগ নেতা চুপ্পুর অপসারণ করা হোক, তখন কিন্তু বিএনপি সহ বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো করতে দিলেন না। আমরা মানে আহত হলাম, অবাক হলাম, কেন তারা রাষ্ট্রপতিকে চাচ্ছে। আমরা বললাম একটা সেকেন্ড রিপাবলিক করা হোক। বাংলাদেশ একটা জুলাই রেভলিউশন করেছে দুনিয়া কাঁপিয়ে। এই জুলাই রেভলিউশনের জন্য দেখবেন সারা পৃথিবীর বড় বড় শহরগুলোতে এই জুলাইয়ের পক্ষে কিন্তু বিক্ষোভ সমাবেশ হয়েছে। অন্যান্য জাতিগোষ্ঠীগুলো আমাদের এই আন্দোলনের সংগতি দিয়েছে, তারাও কিন্তু কন্ট্রিবিউশন রাখে। এই দুনিয়া কাঁপানো জুলাই রেভলিউশন পরে আমরা বললাম এটা একটা বড় ঘটনা বাংলাদেশের জন্য। ৭১ পরে ৭১ যদি প্রথম রিপাবলিক হয়, আমরা দ্বিতীয় রিপাবলিক করি। তারা দিলেন না। কেন রিপাবলিক দিলেন না? কোনো ব্যাখ্যা নাই। অথচ আপনি দেখেন ৮৫ বিপ্লবের পরে ফ্রান্সে আজকে পঞ্চম রিপাবলিক। পৃথিবীর বিভিন্ন দেশে সেকেন্ড রিপাবলিক, থার্ড রিপাবলিক, ফোর্থ রিপাবলিক আছে। আমরা কি শুধু একটা রিপাবলিকে থাকব? কেন আমরা সেকেন্ড রিপাবলিক করতে পারলাম না? সেকেন্ড রিপাবলিক করলে বিএনপির কি ক্ষতি হতো? বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলোর কি ক্ষতি হতো? আমরা কি শুধু একটা রিপাবলিক দিয়ে আজীবনে দেশ চলবে? অন্য দেশ যদি পঞ্চম রিপাবলিক করতে পারে, আমাদের সমস্যাটা কোথায় ছিল? আমাদের কথা মানা হলো না। আমরা চিটেড ফিল করলাম। আমরা দেখলাম না আমরা প্রতারিত হচ্ছি। আমরা বললাম যে আওয়ামী লীগ একটা খুনি দল। আওয়ামী লীগ রাজনৈতিক দল না। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ রাজনীতি করে নাই। আওয়ামী লীগ একটা রিজিমের মতো করে ক্ষমতা এনজয় করে অপোজিশনের উপরে দমন বিপীড়ন করেছে। শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় ছিলেন ১৯৭৩ সালে চাইলে উনি একটা ইলেকশন করতে পারতেন। উনি ইলেকশন করেন নাই, উনি ভোট রেগিং করেছেন। উনি কুমিল্লা দাউদকান্দি থেকে খন্দকার মোস্তাকের জিতানোর জন্য ব্যালট বাক্স হেলিকপ্টার দিয়ে উনি ধানমন্ডি ৩২ নিয়ে আসছেন। ওই মানে আপনার ব্যালট বাক্স ভরে তারপরে খন্দকার মোস্তাকের উনি বিজয়ী ঘোষণা করলেন। ওনার মিসম্যানেজমেন্টের কারণে ১৯৭৪ সালে ১৫ লাখ মানুষ না খেয়ে মারা যায়। আওয়ামী লীগ নেতাদের লুটপাট, অপশাসন, দুর্নীতি এবং ওনার যে মানে মিসম্যানেজমেন্ট সব কিছু কারণে ১৫ লাখ মারা যায়। ওনার ৭১ থেকে ৭৫ পর্যন্ত জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ৩০,০০০ রাজনৈতিক নেতাকর্মী খুন করে, সিরাজ শিকদারকে খুন করে। আওয়ামী লীগ রাজনীতিটা তখনও করে নাই। ঠিক আওয়ামী লীগ দেখেন আপনি ২০১৪ সালে একটা ইলেকশন করার সুযোগ ছিল তাদের, ১৮ সালে সুযোগ ছিল, ২৪ সালে ছিল। তাহলে আমরা যদি দেখেন ৪টা ঐতিহাসিক ওরা ইলেকশন করার সুযোগ ছিল, ১৯৭৩ সালে, ২০১৪ সালে, ২০১৮ সালে, ২০২৪ সালে। এই ৪টা ইলেকশন কিন্তু তারা করে নাই। কেন করে নাই? তারা বিশ্বাস করে যেই নির্বাচনে জনগণ আমাকে ভোট দিবে না, আমাকে ম্যান্ডেট দিবে না, আমি জিততে পারবো না, ওই নির্বাচন আমার দেওয়ার দরকার নাই। ওই নির্বাচন তারা চায় না। তারা চায় একটা রিজিমের মতো করে ক্ষমতা থাকতে, ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে। এখন ওদেরকে কি আপনার রাজনৈতিক দল মনে করেন? ওরা তো রাজনৈতিক দল না। ওরা তো রাজনৈতিক দল থেকে ঘোষণা দিয়ে ওরা একটা বাকশাল করলো। আওয়ামী লীগ নিষিদ্ধ করে শেখ মুজিব বাকশাল করে ফেললো। সে রাজনীতি করবে না, সে বাকশাল করবে। আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করেন নাই শেখ মুজিবুর রহমান। তাহলে কেন আবার আপনি আওয়ামী লীগকে পুনর্জীবন করলেন? আমরা তো আজকে বলি জিয়াউর রহমান সাহেব তার জীবনে যদি সবচেয়ে বড় ভুল করে থাকেন, সরল মনে আওয়ামী লীগকে উনি স্পেস দিয়ে যে দলটা শেখ মুজিব নিষিদ্ধ করে বাকশাল করে ফেললেন, ওনার দরকার ছিল না এই আওয়ামী লীগের মতন একটা সন্ত্রাসী মানে এন্টিটিকে, এটা দল বলা যাবে না, সন্ত্রাসী সংগঠনকে উনি ১৯৭৯ ইলেকশনে ৪১টি আসন দিয়ে বিরোধী দলের পদমর্যাদায় বসায়। তারপরে তো ওনার জীবন দিয়ে এর প্রায়শ্চিত্ত করা লাগে। খালেদা জিয়া বলেন নাই আওয়ামী লীগকে বিশ্বাস করা সাপের বিশ্বাস করা সমান। সাপকে বিশ্বাস করা যায়, আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। খালেদা জিয়াকে কারা বিষ পান করা হলো? স্লো পয়জনিং। এখন বিএনপি বন্ধুরা তো বলে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে, বলে না? দলীয়ভাবে বলে। ওই দলটাকে কি আপনি এখনো মানে চান রাজনীতি করুক? বিএনপি এখনো চাচ্ছে ওদেরকে রাজনৈতিকভাবে স্পেস দেওয়ার জন্য। তো আমরা মনে করি যে বিএনপি বারবার আমাদের সাথে এই কাজগুলো করেছে। আমরা চাইছি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, বিএনপি বা আদার্স বিএনপি মনা পলিটিক্যাল পার্টিগুলো আমাদের হইতে দেয় নাই। যার কারণে আমরা চিন্তা করলাম যে আমাদের কোনো কিছুই গ্রাহ্য হচ্ছে না। গ্রাহ্য হলো না সেকেন্ড রিপাবলিক,
গ্রাহ্য হলো না খুনি রাষ্ট্রপতিকে অপসারণ, গ্রাহ্য হলো না আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটাও প্রথম তো গ্রাহ্য হলো, পরে তো আন্দোলনের মুখে হয়। আরও বড় বড় সংস্কারগুলো আমাদের অনেক জায়গায় চাইলাম, পুলিশ সংস্কার চাইলাম, বিএনপির কারণে এগুলো অনেকগুলো হলো না। পরে আমরা সিদ্ধান্ত নিলাম না, আমাদের একটা পলিটিক্যাল পার্টি করা উচিত। আমাদের কথাগুলো কেউ বলছে না, তাহলে আমাদের একটা পলিটিক্যাল পার্টি করা উচিত, আমাদের সংসদে যাওয়া উচিত, আমাদেরকে মানুষের ধারে ধারে যাওয়া উচিত। রাজনৈতিক দল করলে আমি মানুষের কাছে বেশি যেতে পারবো। আমার তো একটা রাজনৈতিক দল না করলে, সংগঠিত না হলে তো আমার কথা কেউ শুনবে না। আমার এই জুলাই বিপ্লবীরা বিচ্ছিন্ন হয়ে যাবে। যেমন এইভাবে ৭৫-এ যারা সেনা জনতা যারা বাকশাল পতন করেছে, তাদের ইতিহাস কিন্তু আজকে নাই, তারা ইতিহাসে বিলেন। অথচ তারা ছিল বাকশালী জাহিলিয়াত থেকে দেশের মানুষকে মুক্ত করছে। তারা হওয়ার কথা ছিল হিরু, তাদের ইতিহাস পড়ানো মানে লিপিবদ্ধ হওয়ার কথা ছিল স্বর্ণাক্ষরে। শুধু তারা পলিটিক্যাল পার্টি করতে পারে না বিধে তারা কিন্তু ইতিহাস থেকে মুছে গিয়েছে এবং তারা ভিলেন হয়ে গিয়েছে। যার কারণে আমরা বাধ্য হয়ে আমরা মনে চিন্তা করলাম যে জুলাই বিপ্লবীদেরকে রক্ষা করার জন্য এবং এই ঐতিহাসিক সংস্কার করার জন্য আমাদের একটি রাজনৈতিক দল লাগবে। তারপরে আমরা চিন্তা করলাম আমরা একটা রাজনৈতিক দল করতে বাধ্য হলাম। আমরা রাজনৈতিক দল সাদে রাজনৈতিক দল করি নাই। আমরা প্রতারিত হয়েছি, আমরা অসহযোগিতার সম্মুখীন হয়েছি এবং জায়গায় জায়গায় আমাদেরকে বাধা দেওয়া হয়েছে। তখন আমরা বাধ্য হলাম পলিটিক্যাল পার্টি করতে। আমাদের তো পলিটিক্যাল পার্টি করার স্বাভাবিকভাবে কোনো কারণ ছিল না। তো ওই পলিটিক্যাল পার্টিটা দেখেন গঠন হওয়ার পর থেকে নানা ধরনের ট্যাগ, এটা কিংস পার্টি, এটা এই সেই। আমাদের সাথে যোগাযোগ ছিল, আমাদের এই সমন্বয়ক ছিল আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, নাহিদ ইসলাম তো আগে বেরিয়ে আসলেন। বলা হলো যে নির্বাচনের স্বার্থে ওনাদেরকে বেরিয়ে আসতে হবে, নিরপেক্ষতা হারাবে ওনারা যদি গভর্নমেন্টে থাকেন, অন্তর্বর্তী সরকার থেকে ওনাদের বেরিয়ে আসতে হবে। আমরা মেনে নিলাম, আমরা সব মানলাম ওনারা নিরপেক্ষতার জন্য। কিন্তু দেখেন এখন যে বিএনপি গভর্নমেন্টে ঢুকেছেন খলিলুর রহমান সাহেব যথেষ্ট মেধাবী লোক, প্রজ্ঞাবান লোক, সজ্জন লোক, ব্যক্তিগতভাবে ওনার প্রতি আমার কোনো বিরোধ নাই। কিন্তু উনি যে বিএনপি গভর্নমেন্টে ঢুকলেন, এটা কি নিরপেক্ষতা হারায় নাই? আপনি দেখেন তো, খলিল ভাই ছিলেন মানে প্রতিরক্ষা উপদেষ্টা, তখন ওনার অধীনে 3 বাহিনী ছিলেন, এনএসআই, ডিজিএফআই, তারপরে হচ্ছে র্যাব, পুলিশ, আরও যা বিজিবি যা আছে, এগুলো খলিল ভাইয়ের অধীনে ছিল না? এগুলো তো তদারকি খলিল ভাই করতেন। তো খলিল ভাই যদি কোনো দলের সাথে একটু কোনো দলকে প্রভাবিত করেন, তাহলে বাহিনীগুলো তো টের পেয়ে যায়। বাহিনীগুলো তো খেয়াল রাখে তার বস, তার চলাফেরা, তার যে বস গতিবিধি, হ্যাঁ, বসের চাউনিটা কোন দিকে। তো খলিল ভাই যদি কোনো ওই সময় যদি খলিল ভাই যে দলের দিকে তাকাতেন, একটু স্বদেশী তাকাতেন, ওই দলে তো 100 আসন বেড়ে যাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা না। তো আমরা তো মনে করি এই ইলেকশনের মধ্যে খলিল ভাই অনেক অবদান রাখছেন, বিএনপিকে টেনে উঠাইছেন এবং খলিল ভাই চাউনিতে 100 আসন বেড়ে গেছে বিএনপির। বাহিনীগুলো টের পেয়ে গেলেন খলিল ভাই বিএনপির লোক, এবং বাহিনীগুলো তাই করলেন। সারাদিন ইলেকশন সুস্থ হলো, ভোট গ্রহণ একদম সুষ্ঠু, কিন্তু যখন ভোট গণনা এবং ঘোষণা, ওই সময় মেকানিজম শুরু হয়ে গেল। তো এখন আমরা তো আমাদেরকে বলা হয় দেখেন কিংস পার্টি, কিন্তু কারা এখন কিংস পার্টি? প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা সারা বাংলাদেশে ইফতার কর্মসূচি, আলোচনা সভার আয়োজন করেছি। সব মিলে আমরা 10 দিনের কর্মসূচি ঘোষণা করেছি। আচ্ছা, আমরা 10 দিন এই প্রতিষ্ঠা বার্ষিকী আমরা উদযাপন করব। এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির। আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা থাকবেন এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি শিশির আপনাকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন এবং সবাইকে শুভকামনা জানিয়ে আজকের এই আলাপন অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ধন্যবাদ।